সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গত 2রা জুন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই টি-20 বিশ্বকাপটি নানা কারণেই বিশেষ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে চলা এই টুর্নামেন্টের নানা দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমরা আমাদের সাথে পেয়েছি সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, এবং এরপরে আমাদের সাথে আছেন ক্রিকেট প্রেমী একজন মানুষ, আমাদের প্রিয়জন চিত্রনায়ক সাইমন সাদিক, এবং সবশেষে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক তিনি রুবাদ ইফতেখার। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আমাদের সাথে আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, বিশ্বকাপে কি চাই এই বিষয়টি নিয়ে আলোচনার পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাবেন, এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনায় চলে যাব, শুনবো বিশ্বকাপে আমাদের প্রত্যাশা কি। শুরুতেই শান্ত, আপনার কাছ থেকে আমরা শুনবো যে এবারে এই যে আয়োজনটি, যৌথ আয়োজন, আমরা তিনজনের কাছ থেকেই শুনবো। শুরুতে আপনার কাছ থেকে একটু শুনি আয়োজন সম্পর্কে। আপনার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, বাট আয়োজনটা আমেরিকা যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটটা আসলে একটু মানে যারা ধরুন আমাদের মতো মিডিয়াটা টিম, যারা বাংলাদেশ টিম, তাদের জন্য খেলা একটু সমস্যা হচ্ছে। এদিক দিয়ে আবার একটু বাংলাদেশের জন্য রেজাল্টও ভালো করতে পারেনি আমেরিকায়। ওয়েস্ট ইন্ডিজে আমার মনে হয় যে বাংলাদেশ টিম ভালো করবে, বিকজ ওয়েস্ট ইন্ডিজ উইকেট একটু স্পিনিং, আমাদের টিমের বোলিং সাইডটাও একটু স্ট্রং আছে। বাট ব্যাটিংয়ের দিক দিয়ে চিন্তা করলে নিউ ইয়র্কে আমাদের খেলা আছে, প্রথম খেলা, তো ওইখানে একটু চিন্তার বিষয় আছে। ওইখানে বল সুইং করছে, বল একটু বাউন্স করছে। সো দেখা গিয়েছে যে প্র্যাকটিস ম্যাচে আমরা ইন্ডিয়ার সাথে কিন্তু ওই মানে পেস বলের ক্ষেত্রে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। তো সেখান থেকে যদি বাংলাদেশ টিম ভালো করে আসতে পারে তাহলে ভালো একটা দিক আসবে। বাট সব টিমই কিন্তু আপনি যদি দেখেন, শ্রীলঙ্কাও কিন্তু কম রানে আউট হয়ে গিয়েছে, আফগানিস্তান ভালো রান করেছে, আবার টিমটা আপনি 58 রানে অল আউট হয়ে গেছে। সো ব্যাটিংটার উপর ডিপেন্ড করছে। আমেরিকার উইকেটগুলিতে একটু ডিফিকাল্ট খেলা হচ্ছে। সেক্ষেত্রে সাইমন সাদিকের কি প্রত্যাশা যে আমাদের এই ইয়াটা কিভাবে চলছে, আবার শুরু হয়েছে? এবং ক্রিকেটার আরেকজন বিশ্লেষক, তো মানে আমি সমর্থক হিসেবেই থাকি। আমার প্রত্যাশা সবসময় অনেক বেশি বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে। সেই 97 সালে শান্ত ভাইদের কাছে যাচ্ছিল, এখনও এর চেয়ে অনেক বেশি। স্বাভাবিকভাবে ওনারা আমাদেরকে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখিয়েছিলেন এবং আমরা সেটা খেলবার সুযোগ পেয়েছি 1999 সাল থেকে। এখন আমরা বিশ্বকাপ খেলছি আজকে কত বছর? 25 বছর। 2007-এ হচ্ছে প্রথম টি-20 শুরু হয়, আজকে 2024। এখন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আমরা 8 তারিখ যে ম্যাচটি খেলবো, সেটি যদি সূচনাটা শুভ হয়, সুন্দর হয়, আমরা সেটাই প্রত্যাশা করি, তাহলে আমাদের প্রত্যাশা অনেক বেশি। দেশবাসীর যে প্রত্যাশা তার চেয়ে অনেক বেশি আমার প্রত্যাশা, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের টিম যে কোনো সময় আমাদের যেই ন্যাচারাল ক্রিকেট সেটা খেলে সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমেরিকার যে পিচ আছে সেখানে যদি দেখা যায়, ভাইয়া বলছিলেন যে শ্রীলঙ্কার ম্যাচটার কথা, শ্রীলঙ্কার রান কম করেছে, তারপরে কিন্তু সাউথ আফ্রিকা তারা 17 ওভার লেগেছে সেই রানটা চেস করতে। এটাও একটা মানে মুখ্যম বিষয়। হয়তো ইন্ডিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে আমরা যদি এর আগের বিশ্বকাপে দেখি ধর্মশালায়, সেখানে রেজাল্ট একটাতে ভালো একটাতে খারাপ এরকম হয়েছে, কিন্তু মূল পর্বের বিষয়টা তো একদমই ডিফারেন্ট। তখন চিন্তা ভাবনা থাকে একরকম। আমি বিশ্বাস করি কয়েকদিনের কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা দল নির্দিষ্ট জায়গায় ফিরে আসবে এবং প্রথম ম্যাচটাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা সেটাই শুভকামনা থাকবে আমাদের। রুবায়েত হোসেন, আপনি কি বলবেন যে এই যে আমাদের যে শুরু হলো এবং এখানে 20টি দল খেলছে, নতুন অনেক দল এসেছে, আমরা পুরো টুর্নামেন্ট সম্পর্কে একটু আপনার বিশ্লেষণাত্মক মতামত দেখেন। টুর্নামেন্টটা ইন্টারেস্টিং একটা দিক থেকে, যে দেশটায় খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ আমি যদি বাদ দিই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে আসলে ক্রিকেট যদি আপনি শীর্ষ 25টা খেলাও ধরেন, ক্রিকেট আসবে না। মানে ওদের কাছে ক্রিকেটটা একেবারেই অপরিচিত একটা খেলা। ওখানে যারা ডায়াসপোরা রয়েছেন, ভারতীয়, বাংলাদেশি, শ্রীলঙ্কান, পাকিস্তানি, তারাই ক্রিকেটটা খেলেন এবং দেখেন। এবং আমরা যে দলটার কাছে বাংলাদেশ প্রস্তুতি সিরিজটা হারলো 2-1, সেই দলেরও কিন্তু প্রায় 80% এই ডায়াসপোরা থেকেই নেয়া, ভারতীয়, পাকিস্তানি এবং শ্রীলঙ্কান ক্রিকেটার্স, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার্স। সো ওদের কাছে ক্রিকেটটা এত বেশি এলিয়েন এবং এত বেশি অপরিচিত যে দে ডোন্ট রিয়েলি কেয়ার। এবং আমেরিকান যারা অরিজিনাল বাসিন্দা ওখানে যারা থাকেন, তাদের কাছে আসলে ক্রিকেটটা ম্যাটার করে না, কারণ ওখানে এই মুহূর্তে বৃহস্পতিবার থেকে সাইমন ভাই যেটা বলছে বাংলাদেশের খেলা, এবং ওই দিন থেকেই আমেরিকা সব থেকে জনপ্রিয় খেলা যেটা বাস্কেটবল, ওদের NBA এর ফাইনাল শুরু।
সো রিসেন্টলি একটা পোলসে দেখানো হচ্ছিল যে NBA ফাইনালস নিয়ে সবাই খুব আগ্রহী। ক্রিকেট যে হচ্ছে এটা 60-70% আমেরিকান জানেনই না, জানেন শুধু ওখানে যারা বাংলাদেশি থাকেন, পাকিস্তানি থাকেন, শ্রীলঙ্কান থাকেন, ডায়াসপোরা যেটা রয়েছে, যেটা বলছি বারবার, তাদের কাছে আসলে ক্রিকেটটা গুরুত্বপূর্ণ এবং নিয়ম তো প্রশ্নে আসলে এবং বেসবল ভাবে। এবং ইন্টারেস্টিংলি আইসিসি ইউবরাজ সিংকে এবারের অ্যাম্বাসেডর রেখেছে টুর্নামেন্টের, এবং ইউবরাজ সিংকে তারা বিভিন্ন টক শোতে পাঠিয়েছে। এরকম টক শো আমেরিকায় প্রচুর আছে, গুড মর্নিং শোজগুলো ওদের ওখানে খুব জনপ্রিয়, ব্রেকফাস্ট শোজ যেগুলোকে আমরা বলি। তো একটা শো রয়েছে গুড মর্নিং আমেরিকা, তো ওখানে ইউবরাজ সিং গিয়েছিলেন এবং যে ওখানে ক্রিকেটের নিয়ম তিনি ব্যাখ্যা করছিলেন সঞ্চালকরা প্রথমেই জিজ্ঞেস করেছে এই খেলাটা কি আসলে, আমেরিকানরা তো এটা জানে না। তো বেসবলের সাথে এটার পার্থক্যটা কি, কিভাবে বেসবলও পিন হিটিং রয়েছে, ক্রিকেটেও রয়েছে। তো ইউবরাজ সিং কিন্তু সেটা ব্যাখ্যা করতে ব্যস্ত ছিলেন। সো যেটা সাইমন ভাই বললেন যে আসলে প্রত্যাশাটা আসলে আমাদের আমেরিকান দর্শকদের প্রত্যাশা এই টুর্নামেন্ট থেকে একেবারেই কিছু নাই, বাট এটাও কিন্তু ছোট না একেবারে, কারণ আমেরিকা যেসব বাংলাদেশি থাকেন, ভারতীয় থাকেন, পাকিস্তানি থাকেন, প্রচুর নেপালি ছিল, তাদের কাছে কিন্তু এইটাই একমাত্র সুযোগ যে সাকিব, মাহমুদুল্লাহ, শান্তদের খেলা চোখের সামনে দেখার। এবং আমরা জানি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ম্যাচগুলোর টিকিট সেল হয়ে গেছে, সো তারা তাদের স্টারদের দেখার জন্য খুবই মুখিয়ে আছেন। সো এই জিনিসটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে ডায়াসপোরা যারা বাংলাদেশি এখান থেকে ভাই বোনরা যে থাকছেন, এক প্রজন্ম, দুই প্রজন্ম, বা যাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, যারা শুধু শুনেছে যে বাংলাদেশের ক্রিকেট এত জনপ্রিয়, হাসিবুল হোসেন শান্ত 1 বলে 1 রান নিয়েছিলেন 97 সালে, এই গল্পগুলো, এই গল্পগুলো যারা শুনেছেন তাদের কাছে কিন্তু অনেকের কাছেই এটা প্রথম সুযোগ যে এই খেলাটা কি, এটা একটু দেখি। বাচ্চারা যারা রয়েছেন, ইয়াংস্টার যারা 10, 11, 12, 13, যারা ক্রিকেটটা টিভিতে দেখেছেন, এই প্রথম সুযোগ আমেরিকান বাংলাদেশি, বা আমি যদি বলি এনআরবি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের কাছে এই প্রথম সুযোগ, অনেকের কাছেই, ইয়াংস্টারদের কাছে, যে খেলাটা দেখার। সো আই থিঙ্ক বাংলাদেশ দল যদি, যেমনটা শান্ত ভাই, সাইমন ভাই বলছিলেন, যে এই অনুপ্রেরণাটাকে কাজে লাগাতে পারে, যে হ্যাঁ, উই উইল শো, গিভ দেম আ গুড শো, উই উইল গিভ দেম আ গুড রিপ্রেজেন্টেশন যে আমরা কি খেলি, আই থিঙ্ক তাহলে বাংলাদেশ উইল হ্যাভ ইন্টারেস্টিং টুর্নামেন্ট, ভালো একটা টুর্নামেন্ট এবং নিজেদের কেউ প্রমাণ করারও তো একটা বিষয় রয়েছে। জি, হাসিবুল হোসেন শান্ত, যে আমাদের কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু তিনি আমাদের ইয়েতে বলে দিয়েছেন যে তাদের কাছে আমাদের অতিরিক্ত প্রত্যাশা না রাখতে। তাহলে আমরা আমাদের এই ক্রিকেট প্রেমীরা আমরা যে বলছি, রুবাদ ইফতেখার বললেন যে প্রত্যাশা, সেই জায়গাটা একটু মানে আপনি যদি দেখেন আমরা যাদের মেইন মানে রান মেকার, লিটন বলেন, সৌম্য সরকার বলেন, শান্ত বলেন, তামিম জুনিয়র মোটামুটি রান করছে, হৃদয় রান করছে, বাট উপরের সারি যারা ব্যাটসম্যান, ওইখান থেকে কিন্তু আমরা যে পারফরমেন্সটা আশা করেছিলাম সেটা কিন্তু আমরা আমেরিকায় যে টোটালি একদমই পারিনি। তারপর আমাদের এখনও খেলা শুরু হয়নি, মেইন খেলা বাকি। আমরা আশা করবো যে তারা ফর্মে চলে আসবে, বাট লিটনের অফ ফর্মে থাকা, সৌম্য সরকারের রানে না আসা, এইগুলো বিষয় থেকে আসলে আমাদের কনফিডেন্সটা কমে যাওয়ার কারণেই কিন্তু লিপুভাই বলছেন, যে লিপুভাই মন থেকে বলছেন না আমার যেমন হয়, উনিও চান যে ভালো করুক, বাট টিমের সিচুয়েশন এখন যে অবস্থা সেখান থেকে আসলে আশা করাটা আসলে ডিফিকাল্ট এখন। বাট প্রথম ম্যাচটা যদি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি, কারণ প্রথম ম্যাচ যদি আমরা হারাই তাহলে আমাদের একটা মুভমেন্ট থাকে যে খেলার প্রথম জয়টা কিন্তু পুরো টুর্নামেন্টের জন্য একটা টিমের জন্য বিশাল প্লাস পয়েন্ট। তো শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে কম রানে আউট হয়েছে, সেখান থেকে ওরাও একটু কনফিডেন্সের লেভেলটা একটু হলেও পিছিয়ে আছে। সো আমাদের এই জিনিসটা হচ্ছে যে আমরা স্টার্টিংটা কীভাবে করি, আমাদের ব্যাটিং যে 6 ওভারের যে 50, 60, 70 রানের একটা ব্যাপার আছে, সেই জায়গায় আমরা দেখা যাচ্ছে যে আমরা আমেরিকার সাথে প্রথম দুটা যেটা আমরা এমনি সিরিজ খেললাম সেখানে 35 আর 45 রান করেছি 6 ওভারে। সো এই জায়গাগুলো যদি আমরা কাভার করতে পারি তাহলে আমি মনে করি আমাদের যে বোলিং লাইন আপ আছে, খুব ভালো বোলিং লাইন আপ আছে, সেটাকে ডিফেন্স করতে পারবে। বাট ব্যাটসম্যানদের উপর নির্ভর করছে তারা কীভাবে স্টার্ট করে। তো আমাদের এই যে বেশ তারুণ্য নির্ভর এবং নতুন দলে নতুন মানুষদেরকে যুক্ত করা, আমাদের কি মনে হয়, সাইমন সাদিকের কি মনে হয় যে এরা কতটা আসলে তরুণরা তো সবসময় সামনে থেকে নেতৃত্ব দিবে, ভবিষ্যতেও এটাই আমরা করি, কিন্তু যখন আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলবো সেখানে সিনিয়রদের যে মেলবন্ধন ওটা খুব প্রয়োজন। যেমন এইখানে আমি একজন দর্শক হিসেবে যাদেরকে বেশি মিস করব, হয়তো এটা বোর্ড যদি তাদেরকে নিয়ে কাজ করতেন, আমি জানি না যে করেছেন কিনা, যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, হয়তো চাইলে আরেকটু মানে দেশের প্রয়োজনে যদি ওনাদেরকে বলা হতো যে এবার বিশ্বকাপটা তোমরা
অন্তত দেশের জন্য অংশগ্রহণ করো, সেটা যদি হতো তাহলে আমাদের টিম মানে আমাদের এই প্রশ্নগুলো আসতো না, আসার সুযোগই ছিল না, হয়তো ওইটা নিয়ে খুব একটা কাজ করা হয়নি। তারপরেও তরুণরা আমাদের লিটন ক্লাসিক্যাল ব্যাটার, তিনি দারুণ খেলেন, যেদিন তিনি ব্যাট করেন সেদিন যে বলারই হোক মানে তাকে ফেস করা কঠিন হয়ে যায়। লিটনের সামনে দাঁড়ানো, সৌম্য ওই মাপের ক্রিকেটার, যদি ওপেনাররা ভালো একটা সুযোগ করে দেয় যে একটা স্টার্টিংটা যদি ভালো হয়, 50-60 রানের একটা পার্টনারশিপ হলো, পরবর্তীতে শান্ত আসলো, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার আছে, সাকিব আল হাসান আছেন, হৃদয় আছেন, সবাই হার্ড হিটার ব্যাটসম্যান আছেন, ভালো ফর্মে আছেন। আমার যেটা মনে হয় যে শান্ত ভাই, যে সবার মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ, মানসিক যে কমিউনিকেশন, যে আমরা দেশের জন্য খেলছি, এটা বারবার এটা নিয়ে কাউন্সেলিং করা উচিত। আমরা দূর থেকে যেটা দেখি যে ছন্দপতন একদম তুরুপে তাসের মতো ভেঙে যাচ্ছে, মানে 40-50 রানে যখন 4-5 উইকেট, মানে এই বয়সেও চলে যায়, এই বয়সে ক্রিকেটের বয়স তো অনেক হয়েছে আমাদের। সো এটা আমরা এখন প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করি যে না, 1-2 উইকেট পড়ে গেল কিন্তু আমরা কনফিডেন্টলি খেলবো। ওই কনফিডেন্স লেভেলটা কেন জানি কমে যাচ্ছে, এইটা নিয়ে যদি কাজ হয় এবং তরুণরা যদি মনে করে না, দেশের এখনকার প্রজন্ম যেরকম যে আমাদের হাহারিয়ে দিচ্ছে, তাদের দেশপ্রেম নেই, আমরা আমাদের দেশপ্রেমটা নিয়ে ক্রিকেটটা খেলি, তখন আমরা একটা ভালো একটা রেজাল্ট দিব, তাহলে মনে হয় যে সম্ভব। এখানে দেশপ্রেমটা একটা মারাত্মক উদাহরণ, বড় একটা বিষয়। এবং আমরা দেখতে পাই যে আমাদের অন্যান্য দলের যখন দেখি, ভারত বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার কথা যদি বলি, এরকম অনেকে দেখা যায় যে প্রথম ওপেনিং ব্যাটসম্যানরাই তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যেটা সাইমন সাদিক বলেন তুরুপের তাসের মতো ভেঙে যায়। আসলে চ্যালেঞ্জটা কি, এরা কি বেশি চাপের জন্য এরকম হয়ে যায় না? চাপ তো একটা রয়েছেই, মানে এখন আপনি যে দলগুলো বললেন যে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, বিশ্বের সেরা দলগুলো, স্কটল্যান্ড নো লস ফর 90 ছিল এক্স্যাক্টলি, তো ওরা পারলে আমরা কেন পারবো না? বিশ্বের সেরা দলগুলো যখন বিশ্বকাপে খেলতে নামে, চাপ কিন্তু সবার উপরে থাকে। এখন ভালো দল সেটাই হয় যে এই চাপটাকে ম্যানেজ করে তারা ম্যাচে কেমন খেলবে। এবং আমি সাইমন ভাইয়ের সঙ্গে একেবারেই একমত যে আমাদের টপ অর্ডারটাই সমস্যা আসলে। সেখান থেকে যদি একটা ভালো স্টার্ট পায়, অর্থাৎ তামিম সময় দেখি প্রথম ওপেনিং দুজনই অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, সব হাত মানে করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদ, সমস্যা হয়ে গেছে অফ ফর্মে লিটন সৌম্য একসাথে অফ ফর্ম। সো তামিম জুনিয়র, লিটন এবং সৌম্যর তিনজনের যে কোনো একজন যদি একটু একটা বড় ইনিংস খেলেন, এবং সাথে একজন বড় ইনিংস খেললে হয় কি, যখন পরে ব্যাটসম্যানরা নামে তাদের উপর প্রেশারটা কমে যায়। কারণ আমরা যদি হঠাৎ করে দেখি যে পাওয়ার প্লে শেষে 40 রানে 3 উইকেট, তখন কিন্তু পরে যেই থাকুক সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের কিন্তু আমরা ওইভাবে ছয়বারই বাড়াতে হয়। এবং তখন দেখা যায় যে অভিজ্ঞ ব্যাটসম্যানদেরও ক্যালকুলেট করে খেলতে হয় যে আচ্ছা, আমি যদি এখন আউট হয়ে যাই তাহলে ইনিংসটা অ্যাঙ্কর করার কেউ নাই 20 ওভার পর্যন্ত। 20 ওভার কিন্তু আমরা দেখলে মনে হয় যে আসলে অনেক কম সময়, কিন্তু দীর্ঘ সময়। কিন্তু 6 ওভার পরে আপনি যদি স্ট্র্যাটেজি করে খেলেন 5 ওভার, তাহলে কিন্তু ওই একজনের অ্যাঙ্কর ইনিংস খেলাটা জরুরি। এবং সেটা যদি টপ থেকে আসে, আমি যে নামগুলো বললাম যে সৌম্য, লিটন এবং তামিম জুনিয়র, তাদের কেউ একজন যদি খেলতে পারেন, এবং তাদের সাথে যদি যে লোয়ার অর্ডার বা মিডল অর্ডার যে ব্যাটার রয়েছেন, সাকিব, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, তারা কেউ একজন যদি জমে যান, তাহলে কিন্তু বাংলাদেশ ক্যান হ্যাভ আ ভেরি গুড ব্যাটিং টুর্নামেন্ট। বোলিং নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, কারণ বাংলাদেশের বোলাররা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে যারা এই উইকেটটা তাদের জন্য ইট ইজ গোয়িং টু বি ভেরি গুড, এবং এর বোলারদের জন্য উইকেটে অনেক কিছু থাকবে। সো টপ অর্ডারের উপর প্রেশারটা ডেফিনেটলি থাকছে। যে আমাদের সাথে শ্রীলঙ্কার প্রথম দিন যে খেলাটা হচ্ছে, সেখানে আসলে শ্রীলঙ্কার সঙ্গে জুনের যে খেলাটা হবে, সেটা চ্যালেঞ্জগুলো আসলে কি কি মনে করা হচ্ছে? চ্যালেঞ্জগুলো প্রথম হচ্ছে যে আমাদের মানে আমরা যারা খেলবো, শরীফুল মনে হয় খুশি মতো ইনজুর্ড, উনি নাও খেলতে পারেন, তো তার জায়গায় যিনি খেলবেন তাকেও ভালো করতে হবে, মোস্টলি সাকিব খেলতে পারে। তো সব যেটা বারবারই হচ্ছে যে আমাদের স্টার্টিংটা, আমরা উইকেটটা আমাদের জাজ করতে হবে, আমরা টচে জিতলে টচের একটা ফ্যাক্টর আছে, আমরা ব্যাটিংটা নিব আগে না বোলিংটা নিব আগে, এই ডিসিশনগুলি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে এইগুলা সঠিক ডিসিশন যদি নিতে পারেন, এবং উপরের সারি যারা ব্যাটসম্যান, যেটা রুয়াদ ভাই বলছিলেন যে আমার মনে হয় যে 1 থেকে 3, 4-এর মধ্যে একজনকে আপনার ভালো খেলতে পারেন, 20 ওভার খেলতে পারলে খুবই ভালো। বাট সেই জায়গাটায় আমরা একদমই পারছি না। তো এখান থেকে বেরোটা খুবই দরকার। এখন আমার মনে হচ্ছে টিম কম্বিনেশনটা, এখন যদি কেউ অফ ফর্মে থাকে তাকে কি খেলানো হবে কি খেলাবে না, এই ডিসিশনগুলি ভেরি ইম্পর্টেন্ট।
তো এই ডিসিশনগুলো যদি সঠিকভাবে নিতে পারে এবং তারা যদি তাদের মানে নর্মাল খেলাটা খেলতে পারে, বাট নর্মাল খেলাটা ভেরি ডিফিকাল্ট হবে বিকজ ফর্মে একদমই নেই। আপনি যদি লিটনের কথা বলি, সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকারের লাখ যেদিন ফেভার করবে ওই দিন, যদি শ্রীলঙ্কার সাথে লাখ ফেভার করবে ওই দিন সে রাজার মতো ব্যাটিং করবে। তো আমার মনে হয় যে লিটনটা ফর্মে না থাকতে আমার জন্য খুব অসুবিধা হয়ে গেছে, এবং লিটনের যে ব্যাকআপ প্লেয়ার সেই জায়গাটাও কিন্তু ওরকম নেই। তো আমার মনে হয় যে হৃদয়কে রান করতে হবে, তামিমকেও কিছু হলেও সাপোর্ট দিতে হবে। এই জায়গাটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের স্টার্টিংটা। আমরা ব্যাটিং 6 ওভারটা বলেন বা আমরা স্লগ ওভারে যে ব্যাটিংটা, সেই জায়গায় আমরা কী ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করবো সেটার উপর ডিপেন্ড করছে। জি, আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি আর একটু পরে বিরতি নিয়ে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আমরা ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলছি। আমি রুবাইদ ইফতেখার আপনার কাছ থেকে শুনবো যে বিশ্বকাপ নিয়ে, আমাদের বিশ্বকাপ ক্রিকেটে শান্ত লিটনদের নিয়ে একটি ভবিষ্যৎবাণী আমরা শুনেছি যে ইয়ান বিশপ তিনি করেছেন। এবারের বিশ্বকাপ নেদারল্যান্ডের কাছে হারবে বাংলাদেশ। বিশপ মনে করছেন বিশ্বকাপে বড় অঘটন ঘটাতে পারে নেপাল, নেদারল্যান্ডের মতো দলগুলো। কি মনে করছেন আপনি? দেখেন, ইয়ান বিশপ তো খুবই রেসপেক্টেড একজন ক্রিকেট কমেন্টেটর এবং ফর্মার ফাস্ট বোলার, এবং শান্ত ভাইরা তার খেলা সরাসরি দেখেছেন মাঠে। আমরা আমাদের আগের জেনারেশনের ক্রিকেটার, উনি ইজ এ গ্রেট ওয়েস্ট ইন্ডিয়ান, এবং তার ক্রিকেট প্রজ্ঞার কাছে আসলে আমার কিছু বলার নেই। বাট আমি যদি আমার কমেন্টটা বলতে চাই, আমি তার সাথে দ্বিমত করব না। আসলে নেদারল্যান্ডসের কাছে বর্তমান যে অবস্থা বাংলাদেশ দলের, এবং বাংলাদেশ দলের আসলে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে হয় কি যে কন্ডিশনটা খুব ইম্পর্ট্যান্ট থাকে। বাংলাদেশ যে যদি ওখানে খাপ খাইয়ে নিতে পারতো উইকেটটার সাথে, আমরা যদি আমেরিকার সঙ্গে সিরিজটাতে দেখতাম যে হ্যাঁ, বাংলাদেশ যে জায়গাগুলোতে আসলে আমাদের সন্দেহ ছিল বাংলাদেশ থেকে যাওয়ার সময়, সেই জায়গাগুলোতে তারা টুইক করে নিতে পেরেছে, ঠিকঠাক করে নিতে পেরেছে, তেমনটা কিন্তু আমরা দেখিনি। সেই যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু তারা উতরাতে পারেনি। সো নেদারল্যান্ডস একটা প্রো টিম, ওদের অনেকেই কাউন্টিতে খেলেন, পুরো বছর ধরে T20 ইন্টারন্যাশনালস খেলে আসছেন আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর সঙ্গে। ওখানে বেশ কিছু বড় স্টার প্লেয়ার রয়েছেন যারা এখন বিশ্বজুড়ে বিভিন্ন T20 লিগগুলোতে খেলেন। সো এবং সবথেকে বড় কথা, ওদের উপর প্রত্যাশাটা থাকবে না। নেদারল্যান্ডস প্রেশার একেবারেই থাকবে না। আমরা যেরকম এখন থেকেই আলোচনা করছি, 7 দিন আগে ম্যাচ নিয়ে কথা বলছি, নেদারল্যান্ডসে কিন্তু সেটা না। নেদারল্যান্ডসেও ক্রিকেট আসলে টপ 10 তো পরে, টপ 20 স্পোর্টসের মধ্যেও আসে না। সো ওদের দলের ওপরে ফোকাস নেই। আমাদের এখান থেকে বাংলাদেশ দলের সাথে 150 জন সাংবাদিক গিয়েছেন কাভার করতে। নেদারল্যান্ডস থেকে হয়তো খুব বড় জোর 5 জন বা 6 জন যাবেন টিমটাকে কভার করতে। সো বাংলাদেশের প্রথম খেলাটার উপর সবকিছু আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড বলেন, নেপাল বলেন, এক্স্যাক্টলি। এবং ওটাতেই আসছিলাম যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে একটা রিদম সেট করে নিতে পারে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে হ্যাঁ, এই টুর্নামেন্টে বাংলাদেশ বেশ কিছু দূর যাবে, হয়তো সুপার 8-এও চলে যেতে পারে। আদারওয়াইজ আমি আসলে ইয়ান বিশপের কথার সাথে দ্বিমত করার মতো কিছু দেখছি না। জি, হাসিবুল হোসেন শান্ত, এই যে আমাদের লাল সবুজ জার্সিতে আমরা আসলে কাদেরকে গেম চেঞ্জার হিসাবে মনে করতে পারি? এখন তাসকিন আছে আমাদের স্ট্রাইক বলার, উনি তো মনে হয় পুরো ফিট আছেন, খেলতে পারবেন। শরীফুল থাকলে ভালো হতো, বাট শরীফুল তো নাই। রিশাদে ভালো বোলিং করছেন, মুস্তাফিজ কি বলার আমাদের সাথে, তৌহিদ হৃদয় আমি মনে করি যে কি প্লেয়ার হতে পারেন। আর সাকিব তো অলওয়েজ সবসময় আমাদের হয় ব্যাটিংয়ে না হলে বোলিংয়ে যে কোনো একটা সাইড কভার করেন। আর মাহমুদুল্লাহ তো আছেন। তো মাহমুদুল্লাহ সবচেয়ে বড় জিনিস যে মাহমুদুল্লাহ ফর্মে আছেন। তো ওই জায়গাটা যদি উনি ওনার মতন খেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে স্টার্টিংটা ভালো হলে কিন্তু আমরা ভালো স্কোর করতে হবে। সব কিছু ডিপেন্ড করছে আসলে বাংলাদেশের স্টার্টিংটা কীভাবে আমরা করি, ব্যাটিং স্টার্টিংটা। যদি দেখা গেল যে আমরা অন্য টিমকে অল্প রানে বুক করার পরেও যদি আমরা ব্যাটিংটা ভালো না করতে পারি, তাহলে সেটাও করতে আমাদের টাফ হবে। সো ব্যাটিংয়ের উপর সম্পূর্ণটা নির্ভর করছে, এবং প্রথম 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের। সো আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম যে টচ, তারপরে উইকেটের বিহেভিয়ার, আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করবো, সব কিছু যদি ব্যাটিংয়ের উপর নির্ভর করে যদি আমরা কিছু করতে পারি, ভালো রান করতে পারি, তাহলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা মনে করি যে শ্রীলঙ্কাকে হারার মতন টিম। আমরা আমাদের তারকা খেলোয়াড়দেরকে এবারে রাখতে পারতাম কি না, কিছু আমরা অনেককেই রাখতে পারিনি, সেই জায়গা থেকে কি মনে হয়? আসলে এটা কোচ আছেন, বোর্ডের সিদ্ধান্ত, তার সাথে কথা বলা হচ্ছে। মুশফিক তো রিটায়ার করে ফেলেছেন, দেখার অনেক আসেননি। তামিমের ব্যাপারটা আসলে উনি ওইভাবে আসলে আমি ঠিক জানি না এই বিষয়টা বোর্ডের সাথে কী ধরনের কথা হয়েছে, বাট চেলে পারতেন, বাট তারা মনে হয় ওইভাবে অ্যাপ্রোচ পাননি দেখে হয়তো বা আসেনি। বাট টিমের যে এরকম অবস্থা হবে সেটাও কেউ ভাবেনি। যদি এরকম অবস্থা থাকতো হয়তো বা আর একটু প্রেশার দিত বোর্ড। জি,
সাইমন সাদিক, আমরা একটু অন্য যদি সামগ্রিকভাবে বলতে চাই যে আলাদাভাবে নজর কাটতে পারে আরও অন্যান্য দল মিলিয়ে বলছি, কারা কারা মনে হয় আপনার কাছে? আমি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দলের দিকে তাকাই না সিরিয়াসলি। যে যতদিন পর্যন্ত আমার টিম আছে, মানে আমার দেশ আছে, ততদিন আমি অন্য টিম নিয়ে কথাই বলবো না। আমরা সমালোচনা তো করতেই পারি, আমরা যেহেতু এখানে সমালোচনা করার প্রয়োজনই মনে করি না। আমি মনে করি যে 8 তারিখ সেদিনটা আমাদের হোক, সেদিনটা যদি আমাদের হয়, আমাদের টিম মানে দারুণভাবে স্টার্ট করতে পারে, দেন আমরা পরের ম্যাচগুলো নিয়ে করব। এমন হতে পারে যে আমরা সাউথ আফ্রিকারে হারিয়ে দিলাম, যেটা কেউ ভাবছে না। প্রথম ম্যাচে আপনার কি মনে হয় যে বাংলাদেশ কত রান করতে পারে? প্রথম ম্যাচ আমাদের যে প্রত্যাশা, যদি মানে 140-45 করা যায় ম্যাক্সিমাম। এখন এই যে পিচের যে কন্ডিশন, ভাইরা ক্রিকেট খেলেন ওনারা বলতে পারবেন, এই পিচের যে কন্ডিশন, এটা 130 মনে হয় ম্যাক্সিমাম রান হতে পারে। 40 প্লাস, আপনি 50 প্লাস হলে আর বেটার। হ্যাঁ, 40 প্লাস হলে আমরা জিতে যাব, এরকম একটা চান্সেস আছে। কারণ আমাদের বোলাররা দারুণ ছন্দে আছে। এখানে আমাদের তাসকিন আহমেদ, সে গতির সঙ্গে এখন বুঝে শুনে বল করছেন। মুস্তাফিজ আছেন, মানে শেষের দিকে দারুণ বল করেন। সাকিব তো সবসময়ই সেরা, মানে সে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। সো এই আমাদের টিমে কিন্তু প্লেয়ার আছে, শুধু অফ ফর্মে থাকার কারণে আমরা প্রথম 6 বার নিয়ে ভাবছি। যদি আমাদের প্লেয়ারগুলো ফর্মে থাকতেন তাহলে এই চিন্তাগুলো আসতো না। যদি ফর্মে থাকা যেত তাহলে বিষয়টা অন্যরকম হতো। সিনারিটা হতো যে আমরা সুপার 8 থেকে কিভাবে সেমিফাইনাল নিয়ে আলোচনা করব। এখন প্রথম রাউন্ডেই এত মানে হতাশ হওয়ার কিছু নাই। আমি বিশ্বাস করি যে আমাদের টিম ভালো করবে এবং ইয়াং যারা আছেন, যারা অফ ফর্মে আছেন, প্রথম ম্যাচে তারা ফর্মে ফিরে আসবেন এবং ফর্মে ফিরে এসে দলকে দুর্দান্ত একটা সূচনা দেবে। জি শান্ত, আমরা আসলে এই ধারাবাহিকতাটা রাখতে পারি না কেন? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন আসলে। এটা আসলে যারা অফ ফর্মে যান, দেখা যায় যে ফর্মে আসার পরেও ওটাকে কন্টিনিউ করতে পারেন। এটা আসলে টোটালি আমার কাছে মনে হয় মেন্টাল ব্যাপার, নিজস্ব তার প্রিপারেশন কীরকম, তিনি কীভাবে এটাকে কাজে লাগাবেন, বা এটার পারফর্ম করার পরে ওটাকে কন্টিনিউ করার জন্য আপনার প্র্যাকটিসের বাইরেও নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো উনি কীভাবে সঠিকভাবে করেন কি না, এগুলো সম্পূর্ণটা ডিপেন্ড করে। যে যেমন লিটন রানে আসতে পারতেছে না, ওকে সব ধরনের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে, বাট সে কীভাবে ব্রেনটাকে কাজ করাচ্ছে সেটা তো আমি এখান থেকে বসে বলা ভেরি ডিফিকাল্ট। বাট ভালো প্লেয়ার সে তখনই হয় যে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে যে আমার কী ফল্ট, আমাকে ফর্মে আসার জন্য কী কাজ করতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলি আমরা একটু হলেও পিছিয়ে আছি, যে আমাদের মেন্টাল টাফনেস বলেন, বা আমরা ফর্মে আসার জন্য কী কী এক্সট্রা কাজ করা দরকার, সঠিক কাজটা আমরা করতে পারছি না, আমার কাছে মনে হয় এটা। লিটন, তারপর শান্ত, এদের নিয়ে এত ট্রল করা হয়েছে এক সময়, পরবর্তীতে কিন্তু তারা রানে ফিরেছেন। আবার একদম বিশ্বকাপের আগে আবার সেই ট্রল। সমস্যা হচ্ছে আমরা রানে আসি, আমি তো বললাম রানে আসি, কিন্তু ওটাকে ধরে রাখতে পারছি না। আমার মনে আছে কোহলি মাঝখানে একটু অফ ফর্মে ছিল, 3 বছর সেঞ্চুরি পায়নি অলমোস্ট, তারপরে যে ফর্মে আসলো আর থামেনি এখনো। এই জিনিসগুলো আমাদের আসলে মানে আমি বলবো যে এখন পর্যন্ত কেউ ওইভাবে ফর্মে আসার পর কন্টিনিউ করে গেছেন খুব কম। সাকিব হয়তো বা উনি একজন যে ওনার দুই সাইডটা আছে দেখে ওইভাবে চোখে পড়ে, হ্যাঁ ব্যালেন্স হয়ে যায়। সো আমাদের এই জায়গাটা আসলে মেন্টাল কিছু কাজ করতে হবে, নিজেদের যে খেলেন তার মেন্টাল টাফনেসটার উপর নির্ভর করে অনেক কিছু। জি রুবাই দীপ্তেকার, আপনাকে আবার আমি প্রশ্নটাই করছি সাইমন সাদিককে যেটি করেছিলাম, আসলে মানে কত আশা করছেন যে কীরকম করবে, যেহেতু নতুন পিচ, নতুন জায়গা, সব কিছু মিলে? দেখেন, ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে আমি যদি ওভারঅল বলি, আমরা কিন্তু কখনোই দেখি না যে খুব অনেক বেশি রান হয়। মানে আমরা যেভাবে আইপিএলটা এবার দেখলাম যে 270, 80 সুপার সাব ছিল দেখে ওখানে এরকম রান হয়েছে, 260, 50, 40 রান তো রেগুলার হয়েছে। আমরা হয়তো এবারে ওয়ার্ল্ড কাপে খুব বেশি হলে 2 বা 3টা 200 স্কোর দেখতে পারবো। এবং সাইমন যেটা বলছিলেন যে 140, শান্ত ভাই বলেন 150, এটাই পার স্কোর। আসলে 150 স্কোর যারা করবে এবং বোলিংটা যদি একটু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জিতে যাওয়ার চান্স রয়েছে। সেটা ইউএসএর মাটিতে। আমরা সেকেন্ড আমরা যদি গ্রুপ ফেজটা দেখি, সেটা ওয়েস্ট ইন্ডিজে হবে। ওয়েস্ট ইন্ডিজের এক একটা মাঠ এক এক রকম। স্যাবাইনা পার্কে বোলারদের প্রাধান্য থাকবে, বারবাডোসে বোলারদের প্রাধান্য থাকবে, আবার যে ছোট ছোট জায়গাগুলো আছে সেন্ট লুইসিয়া, সেগুলোতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। সো সেখানে তখন কমপ্লেকশনটা আবার চেঞ্জ হয়ে যাবে টুর্নামেন্টের। বাট আমি যদি ফার্স্ট ফেজটাই ধরি, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে খেলাগুলো হবে, স্পেশালি বাংলাদেশ তো 3টা ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে, তো ওখানে আসলে রান করাটা মুশকিল। এবং এখানে যে শান্ত ভাই যেমনটা বারবার বলছিলেন যে আমরা যদি আগে ব্যাট করে বোর্ডে কোনো রকম একটা রান তুলতে পারি, 140 হোক 45 হোক, তাহলে আমাদের বোলারদের সেই শক্তিটা রয়েছে যে ম্যাচটা বের করে নেওয়ার। সো আমি আশা করব যে আমাদের ব্যাটসম্যানরা অন্তত তাদের নিজেদের কাজটা করবেন। এবং আসলে হয় কি যে সাইমন যেটা বলে যে এই ট্রোলিং
প্রত্যাশা, প্রত্যেকে এখন তো আমরা সবাই ইউটিউবার, সবাই অ্যানালিস্ট, এবং সবার নিজের একটা করে মোবাইল ফোন রয়েছে, সবাই ভিডিও আপলোড করছে, এবং বাংলাদেশ যেদিন খারাপ খেলে ওই দিন আসলে বাংলাদেশের সবাইকে আমরা ধুয়ে দিচ্ছি ভিডিওতে। বাংলাদেশে এখন সম্ভবত 16 কোটি মানুষ, তো 10 কোটি ক্রিকেট অ্যানালিস্ট এবং 10 কোটিরই পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে। আমি জানি না সংখ্যাটা কত, কাছাকাছি হবে। 10 কোটি ইউটিউব চ্যানেল থেকে যদি একটা ভিডিও আসে তো ইটস হিউজ। এই প্রেশারগুলো আমরা আসলে হিউম্যান, তো খেলারও কিন্তু ভুলে একটা দুটো ভিডিও চোখে পড়ে যায় তাদের। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন প্রেশারটা না নেন। বিশ্বকাপে গেছেন, তাদের অ্যাবিলিটি রয়েছে দেখে কিন্তু এই 16 জনের দলে তারা রয়েছেন, এবং অনেক বাছাই করে যারা সিজনাল নির্বাচক রয়েছেন, যারা অভিজ্ঞ নির্বাচক, অভিজ্ঞ কোচ, তারা কিন্তু তাদের প্রজ্ঞা দিয়েই দলটাকে সিলেক্ট করেছেন। সো যারা খেলছেন তাদের কিন্তু সেই অ্যাবিলিটিটা রয়েছে। দে জাস্ট হ্যাভ টু বিলিভ ইন দেমসেলফ যে হ্যাঁ আমি আসলে এটা পারি। সো সেই বিশ্বাসটা যদি তাদের মধ্যে থাকে, আমার মনে হয় না যে বাংলাদেশ আসলে, যেমনটা শান্ত ভাই বলছিলেন যে শুরুটা ভালো করা উচিত, আমার মনে হয় তারা শুরুটা ভালো করতে পারবে। অনেকে অনেক কথা বলেন, বিশপের মতো যারা রয়েছেন ডেফিনেটলি তাদের লজিকটাও রয়েছে। আমি শুরুতেই বলেছি যে যদি আমি অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমি বিশপের কথার কোনো ভুল ধরতে পারছি না। কিন্তু আমি যদি সাইমনের সঙ্গে একমত হই যে হ্যাঁ, ফ্যান হিসাবে আমি চাই আমাদের যে 11 জন নামবেন তারা তাদের নিজেদের মাথা থেকে প্রেশারটা সরিয়ে সেরা খেলাটা খেলুন, প্ল্যানটা যাতে সঠিকভাবে এক্সিকিউট করতে পারে। জি, ওরকম সেই যে চাপের কথাগুলো যে আসছে, সেই সময়ের অভিজ্ঞতা হাসিবুল হোসেন শান্তর আছে। আমরা ওনার কাছ থেকে সেই চাপের সময়ের কথা একটু শুনবো। তার আগে বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আয়োজনে বিশ্বকাপে কি যাই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আমি হাসিবুল হোসেন শান্তর কাছে যে বিষয়টিতে ছিলাম, যে চাপের বিষয়টি, আসলে আপনি সেই অবস্থানে ছিলেন, আমরা আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো। আসলে কি ধরনের চাপ থাকে এবং আমাদের দর্শকের প্রত্যাশার কাছে সেই জায়গাগুলো। চাপ তো আমাদের সঙ্গে ছিলেন আইসিসিতে, আমাদের যেটা ছিল 97-এ, সেখানে চাপ ছিল যে আমাদের যদি আমরা ওই টুর্নামেন্টে না জিততে পারি বা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারি, তাহলে আসলে আমাদের ক্রিকেটটা কেনিয়ার মতন হয়তো আজকে হতো, মানে খুঁজেই পাওয়া যেত না। বাট ওইখান থেকে আমরা ওই চাপ থেকে বের হয়ে আসছি। তারপরে ওয়ার্ল্ড কাপে আমরা 99 ওয়ার্ল্ড কাপে যেটা খেলাম, আমাদের মেইন টার্গেট ছিল স্কটল্যান্ডকে হারাবো। সেখানে আমরা ওই চাপটা মোকাবিলা করে জিতেছি এবং পরে পাকিস্তানের সাথেও জিতে। সো এইগুলো আমাদের তো স্টার্টিং অতটা ইয়ে ছিল না, আইসিসিতে অনেক চাপ ছিল। বাট আমি বাংলাদেশ টিমের আর কথা বলবো যে প্রথম আমরা মানে একটা খেলা হেরে গেলে কিন্তু আমাদের পরে মানে থেমে থাকা যাবে না। খেলা কিন্তু অনেক টিম হারবে, জিতবে, ক্যালকুলেশনের অনেক ব্যাপার আছে। সো প্রথম ম্যাচটা জিততে পারলে খুবই ভালো, বাট আমাদের খুব তাড়াতাড়ি কামব্যাক যদি করতে পারি, প্রেশারটা যদি নিতে পারি, ফার্স্ট ম্যাচ হারলেও কিন্তু আমাদের আরও তখনও সুযোগ থাকবে। আমরা যদি নেদারল্যান্ডকে, নেপালকে, সাউথ আফ্রিকাকে হারাতে পারি, বলা যায় না, হুনোজ। বাট কনফিডেন্স লেভেলটা আসা খুবই দরকার, খুব তাড়াতাড়ি। জি, রুবায়দা ইফতেখার, আমরা যে আতাহার আলীর একটি আছে যে তিনি বলেছেন রিশাদ ভালো করতে পারে, রিশাদের বিষয়ে আপনি কি বলতে চান? প্রত্যাশা কেমন? রিশাদ তো একেবারে ইয়াংস্টার, ওকেও আমরা একটা সিরিজে দেখেছি যে অনেক ভালো খেলেছেন, সিলেটে চমৎকার একটা 50 করেছিলেন এবং তার হাতে হিট রয়েছে, এটা আমরা জানি টি-20তে যেটা কাজে লাগে। কিন্তু আসলে ওর ওপরে এখন ফোকাসটা আমরা যদি সবাই করি যে হ্যাঁ ও ম্যাচ উইনার, সেটা হয়তো ভুল হবে, কারণ একেবারে ইয়াং। আসলে ওর 1 বছরও হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, 6-7 মাস, শান্ত ভাই 7 মাস বোধহয় হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একেবারে ইম্প্যাক্ট ক্রিয়েট করা বা ম্যাচ জিতিয়ে দেওয়া, এটা একটা, ওর বয়সই কম, একদম 20-21 বছর বয়সের একটা ছেলে, ওর উপর আসলে আননেসেসারি একটা প্রেশার দেওয়া। হ্যাঁ, আতার ভাই যেটা বলেছেন যে চমৎকার ট্যালেন্ট, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ ট্যালেন্ট, এবং ওর কিন্তু অ্যাডভান্টেজটা বোলিং। ও যদিও পপুলারিটি, জনপ্রিয়তা পেয়েছে ব্যাটিংয়ের কারণে, কারণ লম্বা লম্বা ছক্কা মারতে পারে এবং একেবারে ক্লিন হিট করতে পারে, কিন্তু ওর কিন্তু আসল ট্যালেন্টটা লেগ স্পিন বোলিং, যেটা টি-20তে আসলে খুবই কাজে লাগে, এবং স্পেশালি টি-20 মিডল ওভার, ভালো বোলিংও করছে। এক্স্যাক্টলি, ডেড ওভার্স যেগুলো বলে, অর্থাৎ পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর থেকে 12-13 ওভার পর্যন্ত, সেই সময় রিশাদ যদি 2টো ওভার ইকোনমিক্যাল বের করে দিতে পারে আমাদের, একটা উইকেট নিয়ে বা উইকেট ছাড়া যদি 2 ওভারে 10 রান, 12 রান, 14 রান দিয়ে ইকোনমিক্যাল বোলিং করতে পারে, এবং রিশাদ তো হয়তো ব্যাটিং ওপরে করবেন না কখনোই, 5-6-7 নম্বরই ব্যাটিং করবেন, এবং সেই সময় যদি তার 10 বল খেলার সুযোগ আসে, সেই 10 বলে তিনি যদি 18-20 কিংবা 22 রান একটা ক্যামিও খেলে দেন, তার জন্য কিন্তু যথেষ্ট, এবং বাংলাদেশ দলের জন্য সেটাই আসলে অনেক কাজে লাগবে। সো ওর কাছ থেকে আমরা ম্যাচ উইনিং পারফরমেন্স এক্সপেক্ট না করি, বরং আমরা ওর যে কাজটা,
সেটা যেন সে ঠিকমতো করতে পারে, অর্থাৎ এই উইকেট তুলে নেওয়া, ইকোনমিক্যাল বোলিং করা এবং 10 বলে 20 রানের বা 19 রানের একটা ক্যামিও খেলা, সেই কাজটুকু যেন ঠিকমতো করতে পারে, সেটা আমরা প্রত্যাশা মোট কথা আমাদের টিম খেলতে হবে। এক্স্যাক্টলি ব্যাটিং যার ভালো যে কাজ করলাম, সেটা করবে। বোলিং আবার দেখা গেল যে আমরা অনেক সময় দেখা যায় বোলিং খারাপ করে ফেলি, সেটা করা যাবে না। আমরা ব্যাটিংয়ে চিন্তা করছি, দেখা যাবে ব্যাটিংই ভালো করেছি, তো ওইটাকে যাতে বলার সাপোর্ট দিতে পারে যেমনি হোক। জি, আমি একটু সাইমন সাদিকের কাছে শুনবো যে এই যে আমরা ট্রল করে থাকি, একবার হেরে গেলে খুব ধুয়ে দিই, যেটা রুবাইদ ইফতেখার বলছিলেন, আবার একবার জিতে গেলে আমরা তাদেরকে মাথায় করে ফেলি, তো এই জায়গাগুলো কেমন ভাবে দেখেন? দেখুন, ট্রলের বিষয়টা হচ্ছে যে কথার কথা যে আমার ভাইকে পছন্দ না, ওনার অসুস্থতায় আরেকজনকে আমার পছন্দ না, যিনি মারা গেলেন, সেখানে গিয়ে আমি হাহারি এক দিচ্ছি, লিখলাম আলহামদুলিল্লাহ। এই যে মাথা নত করা প্রজন্ম, এই প্রজন্মের কাছে আপনি এখন আমিও তো এই প্রজন্মে পড়ে যাচ্ছি, কারণ আমরাও ট্রল করি মাঝে মাঝে, হয়তো মানে আমার ভাই বন্ধু করছে তার মানে আমিও করছি, সেখানে আমি খুব বেশি প্রত্যাশা রাখি না। আমি প্রত্যাশা করি আমার ক্রিকেট টিমের কাছে, বা আমি যেই কাজটা করছি সেটা নিয়ে। এমন কোনো সেক্টর নাই, যে ভাই যেটা বলছিলেন যে ট্রল হয় না, নেগেটিভ ট্রোল হয় বেশি, যে কোনো ব্যাপারে, যে সেটা চলচ্চিত্র, নাটক, সংস্কৃতি, ক্রিকেট, ফুটবল, আমাদের দেশের গুলো নিয়ে, অন্য দেশের কোনো কিছু নিয়ে, আমাদের পজিটিভ জিনিস যেগুলো আছে, আমরা যেগুলোতে রিপ্রেজেন্ট করি সারা বিশ্বে বা বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়েই একটা প্রজন্ম ট্রল করছে। কেন ট্রল করছে? যে তাদের মধ্যে দেশপ্রেমটা নেই, তারা চায় না যে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক। আমার কাছে এটাই আমি, কারণ তাদের যে মন্তব্যগুলো আমি আজকে এই প্রোগ্রাম নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর দেখলাম, সেইখানে আমার এখানে সাধারণত হাহারিয়েক দেয় না, কিন্তু ওইখানে গিয়ে হাহারিয়েক দিচ্ছে। যে আমার ক্যাপশনটা ছিল এরকম যে শান্ত ভাইদের কারণে আমরা আজকে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারছি, যেহেতু শান্ত ভাইয়ের সঙ্গে আমরা এখানে থাকবো। সো ওনারা তো আমাদের প্রাইড, আমরা ওনাদেরকে নিয়ে প্রাউড করি। আমি আজকে এখানে বসে আছি হাসিবুল হোসেন শান্তর সঙ্গে, এটা বিশাল ব্যাপার। কারণ ওনারা যেদিন ওনাদের নেতৃত্বে যেদিন আমরা 99 বিশ্বকাপ খেলার সুযোগ পাই, 97 সালে যে উইনটা হলো, সেখানে আমি যে একজনের সঙ্গে শেয়ার করব যে আমাদের দল, বাংলাদেশ দল, তারা বিশ্বকাপ খেলবে, এরকম মানুষ ছিল না সেদিন। প্রচুর বৃষ্টি, বিটিভিতে যেহেতু খেলা দেখার সুযোগ ছিল না, আমার কিশোরগঞ্জে রেডিও আমি মানে ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাচ্ছিলাম না বৃষ্টির কারণে, যে আমি একটু শুনবো যে কি অবস্থা। সেখানে যখন আমার টিম উইন করলো, সেখানে আমি ভাই আমার টিম বিশ্বকাপ খেলবে, ওই রকম মানুষজন ছিল না, এত সরলতা ছিল। আর এখন মানে হয়তো এটা দেশপ্রেমও ছিল, নাহলে আমি দৌড়াবো কেন? এখন আমাদের মধ্যে যেটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে সব জায়গায়, যে আমাদের মধ্যে দেশপ্রেমটা নেই, আমরা দেশকে ভালোবাসতে জানি না। সো ওনাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমার যদি কখনো সুযোগ হয়, সম্ভব হয়, আমি একটা স্কুল খুলবো যে সেখানে দেশপ্রেম শেখানো হয়। নাহলে আমার দেশের মানুষকে নিয়ে আমি কেন হাসবো? আমার ক্রিকেটারকে নিয়ে আমি কেন ছোট করে কথা বলবো? এই রাইটস আমার নাই। আমার চলচ্চিত্র, আমার নাটক, আমার সাংবাদিকতা, মানে এইগুলো নিয়ে তো আমি কথা বলতে পারি না, আমার সে যোগ্যতাই নেই। আমি কেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নিয়ে কথা বলবো? আমি তো ওনাদের কাতারের মানুষ না। সো আমি কোত্থেকে এসেছি, আমার কতটুকু দায়বদ্ধতা, সেটা যদি আমি ঠিকঠাক মতো দেখতে পাই, নিজের সঙ্গে কথা বলি, তখন আমি এই হার একটু দিব না, আমি ট্রলও করব না। আমি তো সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার না, উনি বিশ্বসেরা অলরাউন্ডার। ওনার যে অবদান বাংলাদেশ ক্রিকেটে, সেটা যদি আমরা দেখি, এই পাল্লায় তো অনেক বড় বড় ক্রিকেটারও নাই, বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটার নাই। ওনার যে অবদান বাংলাদেশ ক্রিকেটে, মানে আমরা যখন দেখি না একজন এক সাইডে চলে গেছে, তাকে নিয়ে আমরা কথা বলে ফেলবো না। এখানে যদি আমার ওই দায়বদ্ধতা থাকতো, ডেফিনেটলি আমি সাকিব আল হাসানকে ছোট করে কথা বলতাম না। আমি শান্তকে নিয়ে, ওনারা তো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, উনি আমাকে না, আমার দেশের যে পতাকা লাল সবুজের, সেটাকে নিয়ে ইউএসএ গেছেন। সো আমি কাকে করছি? সো মানে ওনাদেরকে কি বলবো, এটা নিয়ে কথা বলতে গেলে দেখেছি একটু আগে চিল্লাচিল্লি, বাংলাদেশকে চিনেই কিন্তু এই ক্রিকেট, তাই না? সেই জায়গা থেকে আমি কি বলবো, আমি কার সঙ্গে বসে আছি সেটা আমি 97 সালে যদি চিন্তা করি যে না, আমি তো ওই জায়গায় দৌড়াচ্ছিলাম, এই মানুষটা যাকে আমি চিনি না, ওনার সঙ্গে বসেছি, এটা তো আমার অনেক বড় একটা অর্জন। এভাবে চিন্তা করতে হবে। এখন আমরা এভাবে চিন্তা করতেই পারি না, ভুলে গেছি আমি কি ছিলাম গতকাল পর্যন্ত, সেটা আমি জানি না, ভুলে গেছি। আমি এখন বিশাল কিছু, আমি তো হনু। তাহলে এইটা ভাবলে তো আপনি তার কাছে কিছু প্রত্যাশা করতে পারেন না। একদমই তাই। হাসিবুল হোসেন শান্ত, আমরা জানি যে নাজমুল হাসান শান্ত, তিনি তার যে টপ অর্ডার যে চলছে, তার খরা চলছে অফ ফর্মের, T20 2022-এ তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। তার কাছ থেকে তাহলে আমরা তার যে এখন যে খরা চলছে, সেক্ষেত্রে কি বলবো, নেতৃত্বের প্রভাব কিনা তার ব্যাটিংয়ে?
না, তাহলে তো প্রথম থেকেই এই প্রভাবটা থাকতো যদি নেতৃত্বের কোনো সমস্যা হতো। বাট খারাপ খেলার কারণেই কিন্তু ওনার ক্যাপ্টেন্সিতেও একটু সমস্যা হচ্ছে। সাথে যদি অন্য কেউ সাপোর্ট দিতে পারতো, ওনার সাথে যারা ব্যাটিং করছেন তারাও ফর্মে নেই, সব দিক থেকে মেন্টাল চাপটা অনেক বেশি। সো আমার মনে হয় যে এখান থেকে কামব্যাক করতে হলে নিজেকে অনেক স্ট্রং করতে হবে, ন্যাচারাল খেলাটা খেলতে হবে। আউট তো হবেই, অ্যান্ড মানে চেষ্টা করেও দেখা যাচ্ছে আউট হয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আমি মনে করি ওনার যে ন্যাচারাল খেলা, উনি যেটা 2022-এ খেলেছেন, সেই খেলাটাকে রিভিউ করে সেটাকে চিন্তা করে যদি নর্মাল খেলতে পারেন, আমি মনে করি উনি অবশ্যই কামব্যাক করতে পারবেন, বিকজ তার টেকনিক অনেক স্ট্রং, ব্যাটিং টেকনিক। সেই দিক থেকে চিন্তা করলে উনি যদি সেই জিনিসগুলি রিভিউ করেন, তাহলে কিন্তু তিনি ন্যাচারাল খেলাটা খেললে অবশ্যই আমি মনে করি যে শান্ত ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ টিমের জন্য। জি, আমাদের আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আমরা সবশেষ পার্টে চলে এসেছি। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। রুবাইদ ইফতেখার, আমি একটু সামগ্রিকভাবে যদি জানতে চাই যে এই টি20 বিশ্বকাপে কারা কারা আলাদাভাবে নজর কাটতে পারে বলে মনে হয়? যদি দল হিসেবে বলি তাহলে আসলে আমার পিক থাকবে অস্ট্রেলিয়া, কারণ ওদের সবগুলো খেলোয়াড়ই আপনি যদি টপ টু বটম ধরেন ফর্মে থাকে, এবং অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের দল। ওরা সারা বছর যেমনই খেলুক, ওয়ার্ল্ড কাপ আসলে অস্ট্রেলিয়ার দলটা চেঞ্জ হয়ে যায়, এবং আমরা সেটা লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে ভারতের মতো একটা সুপার ইনফর্ম দল যারা 10টা ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল তাদেরকে পাত্তাই দেয়নি। সো অস্ট্রেলিয়া আমার ফার্স্ট পিক। সেকেন্ড পিক থাকবে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন এবং ওদের প্লেয়াররাও খুবই ভালো ফর্মে রয়েছেন। যদিও সবাই ভারত পাকিস্তানকে ফেভারিট এবং খুবই জনপ্রিয় দুটো দল, সবারই টপ লিস্টে থাকে ভারত ও পাকিস্তান, বাট আই ডোন্ট সি দেম গোয়িং পাস্ট থ্রু সেমিফাইনালস। হয়তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে ভারত, বাট আমার মনে হয় না যে চ্যাম্পিয়নশিপ টিম তাদের রয়েছে, কারণ ভারতের মিডল অর্ডার নিয়ে সমস্যা রয়েছে, তাদের ওপেনিং নিয়ে সমস্যা রয়েছে, এবং দে হ্যাভ আ এইজিং টিম। তাদের ম্যাক্সিমাম খেলোয়াড়ই কিন্তু 30-এর স্টার প্লেয়াররা, 30-এর আশেপাশে বয়স, এবং কোহলি, রোহিত 35-এরও বেশি বয়স। সো টি20 ইজ এ ইয়াং ম্যানস গেম, যেটা শান্ত ভাই বলছিলেন। ভারতের সেই টিমটা রয়েছে, বাট আমার পিক অস্ট্রেলিয়া এবারের টুর্নামেন্টের জন্য। আর যদি স্টার প্লেয়ার বলেন, আমি সবসময় একটা খেলোয়াড়কে খুবই পছন্দ করি, এবং হয়তো মাঠে তার পারফরমেন্সটা তার সেরকম দেখা যায় না, বাট ক্রিকেটিং ব্রেইন হিসেবে আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার। এবং ওর ক্রিকেটিং যে প্রজ্ঞাটা রয়েছে, এবং আমরা ওর ক্যাপ্টেন্সিটা দেখেছি, যদিও তিনি এবার অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন নন, বাট দলে রয়েছেন, তার সেই সিনিয়রিটির প্রভাবটা এবং তার অভিজ্ঞতাটা তিনি দলের সেই জুটি, এবং কামিন্সের যে ক্রিকেটিং ব্রেইনটা রয়েছে সেটা আসলে যখন মাঠে এক্সিকিউট করেন তিনি, ক্রিকেট কিন্তু আসলে সবসময় শান্ত ভাই সব থেকে ভালো জানবেন, তিনি মাঠে ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সবসময় আপনার 4 ছক্কা কিংবা উইকেটের খেলাও না, ক্রিকেট কিন্তু বুদ্ধিরও খেলা, এবং ছোট ছোট কিছু চেঞ্জেস যে একটা ম্যাচ পুরো ঘুরিয়ে দিতে পারে, এইটা দেখারও একটা আনন্দ রয়েছে। অনেক দাবা খেলার মতো, একটা চাল আপনি দিলেন, প্রতিপক্ষ ঘায়েল হয়ে গেল, এটা দেখার একটা মজা রয়েছে। সো প্যাট কামিন্স হ্যাজ দ্যাট অ্যাবিলিটি। এবং আরেকটা খেলোয়াড় আমি কামব্যাক করছেন, তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। কালকে কিছুটা দেখেছি, জফরা আর্চার, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই টুর্নামেন্টে হয়তো তিনি আবারও নিজেকে ফেরত পাবেন, সেটাই প্রত্যাশা করছি। সাইমন সাদিক, জশ বাটলার, রাইট। জি, সাইমন সাদিক, আপনার কি মনে হয় সেরা 8-এ কারা কারা থাকতে যাচ্ছে? সেরা 8 তো প্রথমত আমরা আমাদেরকে চাই, এর বাইরে তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আছে। নিউজিল্যান্ড কিন্তু ভালো টিম, কিন্তু নিউজিল্যান্ড খুব ভালো। পাকিস্তান আছে, ভারত, আফগানিস্তান খুব মানে টিম, ওরা হচ্ছে যে মানে ফোকাসে নাই, কিন্তু তাদের চান্স কিন্তু অনেক বেশি আছে, কারণ তাদের অভিজ্ঞ প্লেয়ার তো রয়েছেই, কিন্তু তারা একটা ছন্দে আছে, তাদের স্টার্টিংটা খুব ভালো। হ্যাঁ, স্টার্টিংটা ভালো এবং ছন্দে আছে। তা আমার কাছে মনে হয় যে তারাও সুপার 8-এ যদি থাকে, এটা খুব নর্মাল একটা ব্যাপার হবে, ওটা খুব মানে চোখ ধাঁধালো জিনিস হবে না। খুব স্বাভাবিকভাবে আমরা দেখবো যে 8টা টিমের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আছে, টি20তে তো ওদের টি20তে সবসময় তারা 2বারের চ্যাম্পিয়ন, তাদের নিজস্ব মাটিতে যে এরকম অ্যান্ড্রু রাসেলও খেলছেন এবার নিকোলাস পুরান খেলছেন। আর মানে 3 ঘন্টার ম্যাচ তো, যারা ভালো খেলবে তারাই টপ
এটা থাকবে। মানে 120 বলে খেলার মধ্যে আপনার প্রচুর কিন্তু এখানে কাজ আছে, প্রতিটা বলে বলে আপনার প্ল্যানিং করতে হয়। সেক্ষেত্রে ওমান যারা দেশটিও কিন্তু অস্ট্রেলিয়াকে অসাধারণ মনে করছেন না, এরকম একটি আমরা নিউজ পেয়েছি। এটাতে কি মনে হয় আসিফুল হোসেন শান্ত? মানে দেশ ওমান যে দেশটা আছে, ওমান দেশটা যে রয়েছে, তারাও কিন্তু অস্ট্রেলিয়াকে বলছে যে এটা অসাধারণ না, তারা অসাধারণ মনে করছে টি-20 আসলে বেসিক্যালি মানে কম বলে খেলা তো, এটা যদি আপনার ওমানের মতন টিম, আসলে ওমানও সেম আমেরিকার মতন, ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কার, সো দেখা যায় যে অস্ট্রেলিয়াকে হারানোর মতন আমার মনে হয় না যে ওমান ওই জায়গায় এখন ওই লেভেলে গিয়েছে। সো ওমান ভালো খেলছে, এইটা বলা এখন ঠিক হবে না যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে ওমান, ওই লেভেলে এখনও যায়নি সত্যি কথা বলতে। জি, আমরা যদি জানি যে বিশ্লেষক আছেন রবিন উথাপ্পা, তিনি বলছেন বাংলাদেশের দলে কিছু নেই, আবার অনেকেই মনে করছেন মুস্তাফিজ হতে পারেন এক্সপেক্টর। এই বিষয়টি যদি আপনি বলেন আসিফুল হোসেন শান্ত। মুস্তাফিজ এখন যে ফর্মে আছেন, উনি যে আইপিএলে যে ধরনের বোলিং করেছেন এবং লাস্ট ইউএসের সাথে 6 উইকেট নিয়েছেন, তো আমার মনে হয় যে উইকেটটা মুস্তাফিজের ফেভারে আছে। উনি যদি মানে ওনার যে বোলিংয়ের যে কারুকাজ, মানে পরে স্লো ওভারে যে স্লোয়ার মারেন, ইয়োগ করেন, ফাস্ট করেন, আগের চেয়ে অনেক বেটার করছেন। আইপিএলটা ওনাকে অনেক হেল্প করেছে এই ভালো ফর্মে আসার, অ্যান্ড উনি কিন্তু এখন এটাকে ধরেও রেখেছেন। সো এটা যদি উনি কন্টিনিউ করতে পারেন, অবশ্যই বাংলাদেশের জন্য কি প্লেয়ার হয়ে দাঁড়াবেন। সাইমন সাদিক, সাকিব আল হাসানের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি দলটাকে গুছিয়ে নিয়ে কাজ করতে পারেন। সাথে মাহমুদ আল্লাহ রিয়াদ আছেন, শান্ত অধিনায়ক, কিন্তু ওনারা যদি প্রপার ক্রিকেটটা খেলেন, সাকিব আল হাসান এবার ম্যান অফ দ্য টুর্নামেন্টও হতে পারেন যদি উনি খেলতে পারেন প্রপারলি। এখন আমি জানি না ফুল টিম যদি খেলে ওই পর্যন্ত যায়, এটা তো অনেক লম্বা রেসের জিনিস। তো সাকিব আল হাসান মানে তার কাছে এটা অপ্রত্যাশিত হবে না। আমরা ট্রল করছি তো, মানে আমরা ফেসবুকে দেখি যে কারণে সাকিব আল হাসান মনে হচ্ছে যে ফুরিয়ে গেছে, বিষয়টা এটা না। সাকিব আল হাসান মানে এখনও ফর্মে আছেন, শুধু ওনার ক্রিকেটটা খেলতে পারলে আমরা দারুণ কিছু পাবো। যে আপনি যেটা বলছিলেন বিরাট কোহলি, ওনার তো আমার মনে হয় তো শেষ ওনার বিশ্বকাপ, সেক্ষেত্রে উনি যদি ফর্মে চলে আসেন, বা শাহিন শাহ আফ্রিদি, এরা তাদের খেলার সম্পর্কে একটুখানি দুটো নামই যেটা বললেন যে আসলে অনেক বড় নাম। বিরাট কোহলি তো অবভিয়াসলি গত 15 বছরের সেরা ক্রিকেটারদের একজন, এবং বিগ 4 ব্যাটসম্যান যারা রয়েছেন বলা হয় যে কেন উইলিয়ামসন, জো রুট, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, এই 4 জন বিগ 4-এর একজন বিরাট কোহলি। এবং বিরাটের আসলে টি-20 এবং ওয়ানডে ফর্মেটটাতে তিনি বেস্ট ব্যাটসম্যান, এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই। এবং কোহলির মতো ব্যাটাররা আসলে এরকম একটা টুর্নামেন্টের অপেক্ষাতেই থাকেন যে শোকেস হবে, পুরো ওয়ার্ল্ডে শোকেস হবে, এবং তিনি একটা 50 করলে এটা পুরো পৃথিবীর সব জায়গায় চলে যাবে। কোহলি চমৎকার ফর্মে রয়েছেন, আমরা আইপিএলে দেখলাম হাইয়েস্ট রান গেটার, এবং তার স্ট্রাইক রেটটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। বাট স্টিল কোহলির একটা বিষয় নিয়ে ভারতীয় দল একটু চিন্তিত, সেটা হচ্ছে তিনি ব্যাটিংটা করবেন কোথায়। কোহলিকে বলা হচ্ছে তিনি ওপেন করবেন, কিন্তু তিনি ন্যাচারাল ওপেনার নন, তিনি 3 বা 4-এ খেলে অভ্যস্ত। সো সেটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে। বাট কোহলি তার নিজের দিনে খেললে আসলে ভারতকে আটকানো মুশকিল হয়ে যাবে। আর শাহিন শাহ আফ্রিদি, তার কিন্তু তার একটা সুবিধা হয়েছে যে দলে তার যে পার্টনার রয়েছেন তার উপর ফোকাসটা বেশি থাকবে। মোহাম্মদ আমির, তিনি ফেরত এসেছেন, তো প্রেস, মিডিয়া, ভক্তদের নজরটা মোহাম্মদ আমিরের উপর বেশি থাকবে, প্রত্যাশাটাও তার থেকে বেশি থাকবে। শাহিন শাহ আফ্রিদি ওয়ার্ল্ড ক্লাস বোলার, তিনি যদি এই সুযোগটা নিতে পারেন যে তার উপর প্রত্যাশার চাপ নেই, তাহলে কিন্তু তিনি যে কোনো ব্যাটসম্যানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারেন। আমাদের সময় একদমই শেষ। হাসিবুল হোসেন শান্ত, আপনার কাছ থেকে আমি বাংলাদেশ টিমের জন্য কিছু বলতে বলছি ছোট করে। না, অবশ্যই বাংলাদেশ টিম আমরা সবাই চাবো যে প্রথম খেলাটা যাতে বাংলাদেশ জয় নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে বাকি খেলাগুলি পরে আমরা হারি, বাট ভালো খেলবো, বাট প্রথম খেলার উপর সব কিছু ডিপেন্ড করছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ অন্তত মানসম্মত খেলা খেলবে এবং আমাদের বাংলাদেশের মান রক্ষা করবে। সকলকে শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।